নমস্কার, ডিজিটাল ফাস্ট বুক চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমাদের টপিকস রেলওয়ে গ্রুপ ডির রেজাল্ট প্রকাশিত হয়েছে, এর পূর্ণাঙ্গ বিশ্লেষণ, কাট অফ এবং পিইটি রোডম্যাপ আমরা আলোচনা করব। এই রেলওয়ে গ্রুপ ডির এটা অনেক দীর্ঘদিনের একটি রিক্রুটমেন্ট প্রসেস। 2024 সালের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল, আর 26 সালের 1 জুলাইতে স্কোর কার্ড প্রকাশিত হয়েছে এবং পিইটিতে যারা কোয়ালিফাই করলে তাদের লিস্ট প্রকাশিত হয়েছে, যার নোটিফিকেশন নাম্বার ছিল CN08/2024। এখানে দেখো মোট 1.08 কোটি ক্যান্ডিডেট অর্থাৎ আবেদন জমা পড়েছিল, যার মধ্যে 60 লক্ষ ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসেছিল এবং ওই 60 লক্ষ ক্যান্ডিডেটদের মধ্যে 63,475 জন মানে ক্যান্ডিডেট পিইটির জন্য কোয়ালিফাইড করেছে। তাহলে এখন তোমাদের যে চূড়ান্ত লক্ষ্য সেটা হচ্ছে, জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো পিইটি অর্থাৎ মাঠ পাস করা। 30,438 জনই কিন্তু ফাইনাল সিলেকশন পাবে। আর যারা কাট অফ থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বেশি হচ্ছে, তারা চিন্তা ভাবনা না করে পিইটি কিভাবে কোয়ালিফাই করবে সেটার দিকে মনোযোগ দাও। অতীতে যেটা হয়ে গেছে সেটা পরিবর্তন করতে পারবে না, অর্থাৎ তুমি সিবিটি এক্সাম দিয়ে দিয়েছো, তোমার স্কোর কার্ড বেরিয়ে গেছে, এখন তুমি দাঁড়িয়ে আছো এইখানে। এখন তোমার সামনের একটাই লক্ষ্য হলো যে মাঠ পাস করা। স্কোর কার্ড কিভাবে দেখবে তোমরা অলরেডি দেখে নিয়েছো, কারণ আমি অনেক লেটে ভিডিও তৈরি করছি। 1 তারিখে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, আজকে 4 তারিখ হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। যারা দেখোনি, এই প্রসেসে তোমরা দেখে নেবে যে আরআরবি ওয়েবসাইটে যাবেন, তারপরে এই নোটিফিকেশন CN/08/2024 এই নোটিফিকেশন এখানে ক্লিক করবে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলে পরে স্কোর কার্ড দেখে নেবে। আর ওই স্কোর কার্ডটা প্রিন্ট করে রেখে দেবে বা স্ক্রিনশট করে নিজের কাছে রেখে দেবে ভবিষ্যতের জন্য, কারণ 16 তারিখ পর্যন্ত কিন্তু এই স্কোর কার্ড অ্যাভেলেবেল থাকবে, তারপরে আর দেখাবে না। তো এটা প্রিন্ট করে রাখাই ভালো। এবার কিন্তু স্কোর কার্ডে অনেক পরিবর্তন এসেছে, কারণ 2019 সালের যে স্কোর কার্ড ছিল সেখানে যে কলামগুলো ছিল, যে ডেটাগুলো দিয়েছিল 2026 সালের, এখানে কিন্তু স্কোর কার্ডে অনেক পরিবর্তন এসেছে। যেমন পিইটি কোয়ালিফাই কিনা কোনো ক্যান্ডিডেট, সেটা স্কোর কার্ডে মেনশন ছিল, এইবার কিন্তু এটা মেনশন করা নেই। সিসিএ ক্যান্ডিডেট কিনা সেটাও ইয়েস আর নো এরকম একটা মেনশন কলাম ছিল। ঠিক আছে, দেখো এই যে স্কোর কার্ডটা তৈরি হলো সেটা কিন্তু র মার্কসের উপর ভিত্তি করে কি করেছে, নর্মালাইজেশন মার্কস করে তারপরে এই স্কোর কার্ড তৈরি করেছে। আর এই যে নর্মালাইজেশন প্রক্রিয়াটা খুব একটা বাজে প্রক্রিয়া, কারণ এইবার আমি কয়েকটা মানে স্কোর কার্ড দেখছিলাম, সেখানে কিছু ক্যান্ডিডেটের র মার্কস যত পেয়েছে তার থেকেও 2 নম্বর 3 নম্বর মাইনাস করে দিয়েছে। বুঝতে পারছো যে কষ্টের এক একটা নাম্বার, সেই নাম্বার থেকে যদি মাইনাস করে দেয় এই নর্মালাইজেশন এক নামে একটি প্রক্রিয়ার জন্য, সেখানে ওই ক্যান্ডিডেটটা হয়তো তোমার 1 নম্বর 2 নম্বরের জন্য মেরিট লিস্টে নাও হতে পারে। আমি বলছি না যে হবে, ভগবান না করুক এমন যেন না হয়, সে যাতে সিলেকশন পেয়ে যায়, কারণ এটা হয়েছে বাস্তবে। সে ওই ক্যান্ডিডেটটা প্রায় একটা স্কোর কার্ড দেখছিলাম, ওই ক্যান্ডিডেটটা পেয়েছে প্রায় তোমার 70, সেখান থেকে মাইনাস করে প্রায় 69 এরকম 1 নম্বর কমিয়ে দিয়েছে। ঠিক আছে, পয়েন্টের কথা তো বলছিই না। তো নর্মালাইজেশন কিন্তু একটা খুব বাজে প্রক্রিয়া, যেখানে যাদের নাম্বার বাড়ছে তো ভালো, কিন্তু যাদের মাইনাস হয়ে যাচ্ছে তাদের কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো যাই হোক, এই এক্সামের জন্য কিন্তু একটা ন্যূনতম যোগ্যতা রাখা হয়েছে। ইউআরদের জন্য 40%, ওবিসি এসসিদের জন্য 30%, এসটিদের জন্য 25% মার্কস পেলে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। কিন্তু এটা শুধু কোয়ালিফাই না, কারণ বাস্তব চিত্রটা অন্যরকমই। শূন্যপাত কম এবং কম্পিটিশন বহুত হওয়ার জন্য এখানে প্রায় কাট অফ চলে যায় 70 থেকে 80+ চলে যায়। আর কলকাতা জোনের কথা তো বলছি না, এই সবসময় মানে হাই কাট অফই যায়, ডেঞ্জার জোন থাকে সবসময়। এবার কিছু কিছু জোনের কাট অফ আমি একটু বলে দিচ্ছি, সব জোনের বলছি না, কারণ তোমরা অলরেডি দেখে নিয়েছো। আমি শুধু এখানে কিভাবে পিইটি কোয়ালিফাই করবে তার একটা গাইডলাইন দেবো এখানে। ঠিক আছে, এটার জন্যই এই ভিডিওটা তৈরি করা। দেখো, কলকাতা জোনে ইউআরদের কাট অফ গেছে 80, এসসিদের 73, এসটিদের 63, ওবিসিদের 79। আজমিরের ইউআরদের 79, এসসিদের 71, এসটিদের 71 এবং ওবিসিদের এইখানে দেখো আজমির জোনের ওবিসিদের কাট অফ ডিক্লেয়ার করেনি। কেন জানি না, কারণ আজমিরে ওবিসিদের জন্য আজমিরে কিন্তু তোমার ভ্যাকান্সি ছিল,
এবং ভালো, প্রায় 200-300 ভ্যাকান্সি ছিল ওবিসিদের জন্য, কিন্তু কাট অফ ডিক্লেয়ার করেনি কেন আমি বুঝতে পারি না। আরআরবি জানে যে এটা কি হচ্ছে ব্যাপারটা। আর পাটনাদের জন্য, পাটনার জন্য ইউআরদের 78 এবং এসসিদের জন্য 67, এসটিদের জন্য 61 এবং ওবিসিদের জন্য 78 কাট অফ গিয়েছে। আর প্রয়াগরাজে 78 ইউআরদের এবং 72 এসসিদের এবং এসটি 66, এসটিদের 66, ওবিসিদের 77 কাট অফ গিয়েছে। এবং ভোপাল জোনে ইউআরদের 77, এসসিদের 73, এসটিদের 67, ওবিসিদের 77। চণ্ডীগড় জোনে ইউআরদের 72, এসসিদের 65 এবং এসটিদের 60 এবং ওবিসিদের 70। আহমেদাবাদ জোনে ইউআরদের 72, এসসিদের 66, এসটিদের 62 এবং ওবিসিদের 71। ব্যাঙ্গালোর জোনে ইউআরদের 70, এসসিদের 62, এসটিদের 60 এবং ওবিসিদের 64। এইবার পরবর্তী ধাপসমূহ, সিবিটি কোয়ালিফাই করে নিয়েছো, পিইটির জন্য তৈরি হবে কারণ তুমি সিলেক্টেড হয়ে গেছো। পিইটি কোয়ালিফাই করলেই কিন্তু তুমি ডিবি এবং মেডিকেলের জন্য আগে এগিয়ে যাবে। তারপরে কি হবে, ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট, চূড়ান্ত নিয়োগ তালিকায় তোমার লিস্ট, চূড়ান্ত নিয়োগ তালিকায় তারপরে তুমি যাবে। ঠিক আছে, এবার পিইটি এটা কিভাবে কোয়ালিফাই করবে। দেখো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, পিইটি কোয়ালিফাই তুমি যদি এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও তাহলে ইজিলি কোয়ালিফাই করে যাবে। এখনো তুমি 20 থেকে 25 দিন টাইম পাবে হাতে। এই 20 থেকে 25 দিন এই সময়ের মধ্যে পিইটি কোয়ালিফাই করা ইজি একদম। পিইটি শুধুমাত্র কোয়ালিফাইং পর্যায়ে, এখানে কোনো মার্কস কিন্তু চূড়ান্ত মেরিট লিস্টে যোগ হয় না। এই পিইটা এই বছরের জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে হতে পারে, কারণ দুটো জোন থেকে আরআরবি সেকেন্দ্রাবাদ এবং আরআরবি চেন্নাই থেকে এর নোটিশ প্রকাশিত করে দিয়েছে যে জুলাই মাসের শেষ সপ্তাহ তারা পিইটি কন্ডাক্ট করবে এবং চলবে প্রায় আগস্টের ফার্স্ট উইক পর্যন্ত। এই 2 সপ্তাহের মধ্যে সব জনেই কিন্তু সমস্ত নোটিশগুলো চলে আসবে এবং তাদের কোন ডেটে পিইটি হবে তখন নোটিশ দিয়ে জানানো হবে। নাম আছে তাদের কিন্তু SMS এবং ইমেল করেও জানানো হবে যে কবে তাদের পিইটি হবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ নোট আছে যে তোমরা যারা সিসিএ ক্যান্ডিডেট আছো, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আছো এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু এই লিস্টের নাম নেই, কারণ তাদের পিইটি দিতে হয় না, তারা সরাসরি ডিবি এবং মেডিকেলের জন্য ডাক পায়। এর জন্য কিন্তু এই লিস্টে তাদের নাম নেই, তাদের পরে নাম আসবে, তো তারা অতিরিক্ত চিন্তা করবেন না। এরপরে দেখো পিইটির যে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে। পুরুষদের জন্য মোট 35 কেজি ওজন নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এটা খুব সহজেই পার করা যায়, হেঁটে হেঁটেই পার করা যায়, হ্যাঁ, কারণ আমি দিয়েছি, আমি জানি। এবং নেক্সট আছে 1000 মিটার, এইটা একটু মানে ভাইটাল হয়ে যায়। তুমি যদি এখন থেকে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মেন যে মাঠ হয় সেখানে তেমন পারফরমেন্স করতে পারবে না। আর এখন থেকে তুমি প্র্যাকটিস শুরু করে দাও, 20 থেকে 25 দিন টাইম পাবে। এই 20 থেকে 25 দিনের মধ্যেই তুমি ইজিলি এই 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 1000 মিটার সহজেই কমপ্লিট করে নেবে। আর এখানে একটা কথা বলে দিই, হ্যাঁ, এই তুমি যে এখন যে প্র্যাকটিস করবে সেই ট্রাকটা 250 মিটারের ট্রাকে প্র্যাকটিস করবে, সব থেকে বেশি সহজ এটা। আর কাউন্টিং করতেও সুবিধা, 250 মিটার ট্রাকে 4টে মানে পাক দিলেই তোমার 1000 মিটার কমপ্লিট হয়ে যাবে। আর প্রতিটা পাকে মানে প্রতিটা যখন একটা রাউন্ড কমপ্লিট হয়ে যাবে, প্রতিটা রাউন্ডে তুমি চেষ্টা করবে 1 মিনিটের মধ্যে কমপ্লিট করা, কেমন? কারণ তাহলে 4 মিনিটে 1000 মিটার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমাদের যে ট্র্যাক হয়েছিল হাওড়াতে, হাওড়া আরপিএফ গ্রাউন্ডে, আমাদের মাঠ হয়েছিল হাওড়া আরপিএফ গ্রাউন্ডে, সেখানে 250 মিটারই আমাদের ট্রাক ছিল। এবার আমি যে মাঠটায় প্র্যাকটিস করতাম সেখানেও 250 মিটারের ট্রাকই ছিল এবং আমি ঘড়ি ধরে 1 মিনিটের মধ্যে 250 মিটার কমপ্লিট করে দিতাম, মানে 1 রাউন্ড 1 মিনিটের মধ্যে কমপ্লিট করতাম। তাহলে 4 রাউন্ড 4 মিনিটের মধ্যে কমপ্লিট। আর 15 সেকেন্ড আমি এক্সট্রা হাতে রেখেছিলাম, কারণ অরিজিনাল যে মাঠ হয় সেই মাঠে কিন্তু তুমি নার্ভাস হয়ে যাবে, তাই আমি ওই 15 সেকেন্ড রিজার্ভ রেখে দিয়েছিলাম যাতে ওই 15 সেকেন্ড পরে আমি মেকআপ করতে পারি, এর জন্য। ঠিক আছে। আর মহিলা এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের জন্য এখানে 20 কেজি বহন করতে হবে মাত্র 2 মিনিটে 100 মিটার, এবং একবারই এটা করতে হবে, ওজন না নামিয়ে। ওজন ফেলে দিলে মানে যে বালির বস্তা থাকবে সেটা যদি ফেলে দাও তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে।
আর মেয়েদের জন্য 1000 মিটারই তোমার দৌড়াতে হবে, কিন্তু সময় একটু বেশি, 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে একবারই সুযোগ পাবে। কেমন? তো নেক্সট দেখো, এরপরে তোমার পিইটি কোয়ালিফাই হয়ে গেল। ডিবি এর জন্য তুমি প্রস্তুতি নেবে। যাদের কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আছে সেই কাস্ট সার্টিফিকেট রেডি রাখবে, সমস্ত অরিজিনাল এবং যে জেরক্স আছে সেগুলো 2 কপি করে তৈরি করবে, তৈরি করে নিজের কাছে রেখে দেবে। হ্যাঁ, তারপরে আর সার্টিফিকেটগুলোর কিছু নিয়ম আছে যে ওই সার্টিফিকেটগুলো হয় হিন্দি আর না হলে ইংরেজিতে হতে হবে। এই দুটো ভাষা ছাড়া যদি অন্য কোনো ভাষা হয় তাহলে কিন্তু সেটাকে কি করতে হবে, ইংরেজিতে বা হিন্দিতে তোমার ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করে সেটাকে ওই কোর্টে গিয়ে এফিডেভিট করে নিতে হবে যে এগুলো আমি সেলফ অ্যাটেস্টেড করে ট্রান্সলেশন করে জমা দিতে হবে। তারপরে এরপরে মেডিকেল টেস্ট হবে, রেলওয়ের নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী শারীরিক সুস্থতা যাচাই করা হবে, আর দৃষ্টিশক্তি তোমার চেক করা হবে। আর এই দৃষ্টিশক্তির ওপরই তোমার ওই মেডিকেল স্ট্যান্ডার্ড সেট করা হবে, যেমন B1, B2, C1, C2 এগুলো। আর এগুলো কিন্তু কঠোরভাবে মেনে চলা হবে, চশমা সহ এবং চশমা ছাড়া। চশমা সহ চশমা ছাড়া 6/9 বা 6/12 এরকম দৃষ্টিশক্তি থাকলেই কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে। এবার একটা গুরুত্বপূর্ণ নোটিশ যে রেলওয়েতে চাকরি শুধুমাত্র মেধার দ্বারাই বা মেরিটের উপর ভিত্তি করেই হয়, তো দালালদের চক্র থেকে বাঁচুন, দালালদের চক্করে পড়বেন না। আর ভুয়ো যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো থেকেও বাঁচুন, কারণ আরআরবির মতো দেখতে অনেক ওয়েবসাইট, সেগুলো তোমার ইনফরমেশন বিভিন্ন তথ্য ওরা নিয়ে নেবে তুমি যদি ইনপুট করো, যদি অরিজিনাল সাইটগুলো না চিনতে পারো। নেক্সট স্টেপ কি, দেখো রেজাল্ট চেক করা হয়ে গেছে। হ্যাঁ, তোমার স্কোর কার্ড চলে এসছে, দেখে নিয়েছো। কাট অফ মিলাও, কাট অফ মিলালে তোমার নাম আছে কিনা পিইটির সেই লিস্টে দেখো, নাম থাকলে মাঠের জন্য প্রস্তুতি নিয়ে নাও, আর নথিপত্র গোছাও, তারপরে চলে যাও ডিবি দিতে। তোমার এখন যাদের মার্কস বেশি আছে তারা একসঙ্গে 3টে প্রস্তুতি নেবে। একটা হলো তোমার পিইটি, সেকেন্ড ডিবি, আর থার্ড হচ্ছে মেডিকেল। এই 3টের জন্য একসঙ্গে প্রস্তুতি নেবে, কারণ এই 3টেকে এই 3টের যে কোনো একটা যদি 19-20 হয়ে যায় তাহলে কিন্তু তুমি সিলেকশন থেকে বেরিয়ে যেতে পারো। আমি বলছি না এমন হবে, তুমি এর জন্য সতর্ক হও। ধন্যবাদ।